Hello students, this is your friend come teacher Vishwadip Das, and today we are going to discuss about the second part of a previous video, the rise of Magadha. If you have not checked the video yet, then please go and check it out first and then come to the next part to learn better. Okay, so আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে the rise of Magadha part 2. গতকাল আমরা যে ডিসকাশন করেছিলাম সেটার একটু রিক্যাপ আমরা বলে দিই যে প্রিভিয়াস ভিডিওতে কি হয়েছিল। প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছিল যে চাণক্য সক্ষম হয়েছে আমাদের আলেকজান্ডার দি গ্রেটের সৈন্যবাহিনীকে আটকাতে বিষ্কন্যাদের সহায়তা, এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে সৈন্যবাহিনী যাতে তার বাহিনীতে যোগদান করে ধনানন্দের বিরুদ্ধে, ধনানন্দকে মূলত মগধের সিংহাসন থেকে মুছে ফেলার জন্য তিনি যে সমস্ত কাজকর্ম করেছিলেন সেটা ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি হচ্ছেন কি আমাদের অর্থশাস্ত্রের লেখক, যাকে অন্য নামে আমরা কৌটিল্য বলেও চিনি। এটা হচ্ছে কি মেইন টপিক। এছাড়াও আমরা যেটা ডিসকাশন করেছিলাম ওটা আরেকবার একটু ডিটেইলসে রিক্যাপ যদি করানো যায়, যে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। ওকে, এটা আমাদের একটা ভারতবর্ষ, একটা ড্রাফট। মগধ এত দূর অব্দি ছিল, এর মধ্যে 4টা মহাজনপদ ছিল। কি কি? বৎস ছিল, অবন্তী ছিল, কোশল ছিল, আর মগধ ছিল। বৎসর রাজা ছিল উদয়ান, প্রদ্যোতের রাজা ছিল আর অবন্তীর রাজা ছিল প্রদ্যোত, কোশলের রাজা ছিল প্রসেনজিৎ, এবং মগধের রাজা ছিল আমাদের মূলত জরাসন্ধ। জরাসন্ধ হচ্ছে মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা। মগধ রাজ্যে বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধরনের শাসক এসছেন, যাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মৌর্য বংশের শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সূচনাকাল কিন্তু মগধের শাসনের সূচনাকাল নয়। চন্দ্রগুপ্ত মৌর্যের আগেও মগধের 3টা রাজবংশ শাসন করেছিল, যাকে আমরা শর্ট ফর্মে মনে রেখেছি হাসিন মাসুক সানাবে। প্রথমে ছিল হর্ষঙ্ক বংশ, যার প্রতিষ্ঠাতা, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের বিম্বিসার, যার ছেলে হচ্ছে রাজা অজাতশত্রু। রাজা অজাতশত্রু মহাশিলা কণ্টক নামে অস্ত্র একটা বানিয়েছিলেন। তিনি তার পিতাকে হত্যা করেছিলেন বলে তাকে কুণিক রাজাও বলা হয়, তিনি কুণিক রাজা নামে কুখ্যাত। আচ্ছা, এরপরে ছিল আমাদের শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বয়ং শিশুনাগ। এই বংশ বেশি দিন টিকেনি এবং মগধের ইতিহাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কোনো ভাবেই পালন করে না। আচ্ছা, নদী হচ্ছে কি নন্দ বংশ। নন্দ বংশের মেন প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ অত্যন্ত একটা যোগ্য শাসক ছিল, এবং ইনি যতটাই যোগ্য ছিলেন, তার ছেলে অর্থাৎ তার পুত্র, তার পরবর্তী উত্তরাধিকারী ধনানন্দ ততটাই কি বলবো যে অত্যন্ত অপদার্থ শাসক ছিলেন। তিনি সারাদিন মদ্যপান, সুরা, নারী আসক্ততায় তিনি পরিপূর্ণ ছিলেন। তার রাজসভায় কোন রূপ টান ছিল না, কেবলমাত্র মদ্যপান বা সুরাপান করতে পারলে তিনি নিজে স্বর্গ লাভ করতেন। এই সমস্ত কিছু ছিল। তো গল্পটা এতদূর ছিল যে অলরেডি পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে একটা পর্বত রয়েছে, যার নাম হচ্ছে হিন্দুকুশ পর্বত। বলেছিলাম হিন্দুকুশ পর্বতে একটা গিরিপথ রয়েছে। গিরিপথ মানে 2টা পাহাড় আছে। এই পাহাড়ের মাঝখানকার রাস্তা ছোটবেলায় সিনারিতে বানিয়েছে না, এখান থেকে সূর্য উঠছে টাক 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 করে, ওই সব। এই যে এই রাস্তা, এটা বলে গিরিপথ বা 2টি পাহাড়ের মাঝখানে রাস্তা। এই গিরিপথ পেরিয়ে আলেকজান্ডারের বাহিনী ভারতে প্রবেশ করেছিল, তার নাম হচ্ছে খাইবার গিরিপথ। এটা খুব শর্ট কোশ্চেন আছে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনের পদ নামে হচ্ছে অশোক। পরবর্তীকালে এই 4টা মহাজনপদ মিলে মগধে পরিণত হয় এবং মগধের সাম্রাজ্য দূর অব্দি বিস্তার করে। এরপরে বলা হয়েছিল যে চাণক্য দৃঢ় প্রতিজ্ঞ হয় যে নন্দ বংশকে তিনি মগধের সাম্রাজ্যের সিংহাসন থেকে উৎখেপ ফেলবেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হবেন। তো গল্পটা এতদূর হয়েছিল যে চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা বানানোর জন্য তিনি আগে কি করেন, যে আলেকজান্ডারকে তিনি এখানে আটকে দেন। ভারতে আর প্রবেশ করতে, এখনো আলেকজান্ডারের বাহিনী ভারতে প্রবেশ করতে পারে না, তার আগে তিনি আটকে দেন বিভিন্ন বিষ্কন্যাদের দ্বারা। আচ্ছা, এবার যে গল্পটা প্রসিড হবে সেখান থেকে শুরু করা যাক। তো চন্দ্রগুপ্ত মৌর্য যখন চাণক্যের সহায়তায় আলেকজান্ডার বাহিনী, গ্রিক বাহিনীকে এখানে আটকে রাখতে সক্ষম হয়েছে, তারপরে এরা চলে যায় মগধে। মগধ ছিল মূলত বিহার। ঠিক আছে, ক্লিয়ার করে দেওয়া হলো। মগধ ছিল মূলত বিহারে, পশ্চিমবঙ্গে না কিন্তু, বিহারে মগধ ছিল, এবং বর্তমান কালে বিহারে মগধ ছিল।
এবং সেই মগধে তারপর তারা যান, ঠিক আছে। এবং নন্দ বংশের যিনি রাজা ছিলেন ধনানন্দকে পরাজিত করেন, এবং ধনানন্দকে পরাজিত করার পর নন্দ বংশের সেখানে সাম্রাজ্য একদম মুছে ফেলা হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হন, সম্রাট হন। চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হওয়ার পর চন্দ্রগুপ্ত মৌর্য যখন শাসনভার নিলেন সেই সময় তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, এবং চাণক্য বা কৌটিল্য, যিনি পরবর্তী নামে খ্যাত হন, তিনি অর্থশাস্ত্রের রচয়িতা। এই চাণক্য বা কৌটিল্য যখন চন্দ্রগুপ্তের মানে রাজসভায় তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ হলেন, তার প্রথম ফোকাস ছিল কি করে গ্রিক আক্রমণ প্রতিহত করা যাবে। কারণ আলেকজান্ডারের বাহিনীতে কিন্তু অলরেডি একটা গুজব রটে গেছিল যে এই পারেই যদি চলে আসলো তাহলে এখানে দেবীমা বাস করে এবং দেবীমায়ের প্রকোপ আছে। তো এই দেবীমায়ের প্রকোপ থেকে সবাই ভয় পেত এক্সেপ্ট 1%, সেটা ছিল গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস। এই সেলুকাস নামের সাথে আমরা অত্যন্ত পরিচিত, আমরা হয়তো বাংলাতে পড়েছি একটা লাইন, যে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। এই সেলুকাস কে আমরা জানি গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি, বীর সেনাপতি। তো বীর সেনাপতি গ্রিক যখন তিনি ফিরছেন যে দেবীমায়ের প্রকোপ বলে, হঠাৎ তার মাথায় একটা টাক করে খটকানো হচ্ছে, আরে কি হলো, কেন বেরাচ্ছি আমরা, কি আছে, দেবীমা কি আদৌ আছে? কারণ গ্রিক তো ওরা তো আমাদের আর হিন্দুইজমের গড গডেসের উপর হয়তো অত ওদের বিলিভেন্স নাই, সেই কারণে তিনি বলছে আদৌ ওখানে কোনো দেবীমা টেবিমা নাই, আমরা যাব, হ্যাঁ সেখানে গিয়ে দখল করবো, ওটা কেবল গুজব রটাচ্ছে, ওদেরই কোনো ষড়যন্ত্র, আমরা যাবো, ছাড়খাড় করে দেবো ভারতবর্ষ আমাদের, হ্যাঁ ভারতবর্ষ সোনে কি চিড়িয়া, মানে সোনার পাখি বলা হতো। মানে ভারতে এত সোনা দানা ছিল সে সময় যে মানে কেবল এসে সবাই লুট করে গেছে। ভারতবর্ষকে সারা বছর ধরে, সারা জীবন ধরে কেবল বাইরের লোক এসে এক্সপ্লয়েট করে যায়, আর কিচ্ছু করেনি। এক্সপ্লয়েট মিন্স শোষণ করে গেছে, চেয়ে বেশি কিচ্ছু করতে পারেনি। ভারত বদলে তো মন্দটাই বেশি করেছে, যাই হোক সেটা বড় কথা নয়, সেটা হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে সেটা। তো এবার যখন সেলুকাস যাচ্ছে তখনই কিন্তু সেলুকাসের মাথায় একটা টনক পড়ছে এবং সেলুকাস কিন্তু আবার রিটার্ন করছে। সেলুকাস যখন রিটার্ন করছে তখন কিন্তু মগধের সাম্রাজ্যে ধনানন্দ আর নাই, সেই অপদার্থ শাসকটা আর নাই, তার জায়গায় রয়েছে স্বয়ং বীর তেজস্বীমান রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যর শাসনকাল থেকে মগধের কিন্তু ধীরে ধীরে যে সাম্রাজ্য বিস্তারের রূপরেখা সেটা পাল্টাতে থাকে। এই মৌর্য বংশের প্রথম শাসক হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এর সভায় প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন কৌটিল্য বা চাণক্য। এতটুকু ক্লিয়ার? আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার আছে। এবার যখন সেলুকাস এখানে ঢুকছেন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের যুদ্ধ বাঁধে এবং চাণক্য তো ভীষণ মানে একদম শার্প মাইন্ডেড ব্যক্তি ছিলেন। চাণক্য এতটা পরিমাণ শার্প মাইন্ডেড ব্যক্তি ছিলেন যে কিছু বলার নাই। চাণক্য বিভিন্ন নীতি প্রয়োগ করে, কূটনীতি বলে না, কূটনীতি প্রয়োগ করে কি করেন, সেলুকাসকে কিন্তু পরাজিত করেন। এবং সেলুকাস যখন পরাজিত হয়, সেলুকাস এবার তো ভাই মরতে চলেছি, গেল কেল্লা ফতে, আমি এবার বাঁচবো না, শেষ। তখন সেলুকাসের এটা তখন ধারণা, কিন্তু চাণক্যর মাথায় কিন্তু আলাদা কিছু এটা তৈরি হচ্ছিল। চাণক্য চন্দ্রগুপ্তকে বলল যে শোনো 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 শোনো, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু এই চন্দ্রগুপ্ত তুমি একটা ভালো কাজ করতে পারো। কি বলতো, সেলুকাসের একটা খুব সুন্দর কন্যা রয়েছে, গ্রিক কন্যা, গ্রিক বিদেশি ফর্সা, মানে ওদের হোয়াইট স্কিন যেহেতু গড়ে, এই সেলুকাসের একটা কন্যা আছে। বিভিন্ন ঐতিহাসিকের মতে সেলুকাসের কন্যার নামের কিন্তু মতবাদ রয়েছে, ঠিক আছে, মানে মতবিরোধ রয়েছে একটা বিভিন্ন ধরনের। কয়েকজন মানে তার নাম হলো কার্নেলিয়া। কি নাম? কার্নেলিয়া। আর অনেকের মতে তার নাম হেলেন। এই হেলেন বা কার্নেলিয়া আমরা ধরে নিলাম দুটো একই ব্যক্তি, ঠিক আছে, আমরা ধরে চলছি এটা। হেলেন বা কার্নেলিয়া এত সুন্দরী একজন নারী যে কেউ দেখলেই তাকে মুগ্ধ হয়ে যাবে, মানে everyone wants to have her as his wife, ঠিক আছে, মানে এরকম টাইপের সে সুন্দর দেখতে। তো চন্দ্রগুপ্ত মৌর্য যখন দেখছে এই যে মানে কেটেই দেবো একদম, সেলুকাস কি করছে, এলে আমার মেয়ে, এরকম ভাবে। তো এরকম যখন সেলুকাস তার মেয়ে
কার্নেলিয়াকে চন্দ্রগুপ্তের সামনে দেখছেন, আরে বাপরে কি তেজ ভাই, এত সুন্দর দেখতে। চন্দ্রগুপ্ত আর বিয়ে না করে থাকতে পারলো না। তো চন্দ্রগুপ্তের সাথে বিবাহ হলো কার? গ্রিক সেনাপতি সেলুকাসের কন্যা কার্নেলিয়া বা হেলেনের। এবং এই যে নীতিটা চাণক্য গ্রহণ করলো, এর পিছনে অনেক কারণ ছিল এবং এর ফলেও কি হয়েছে ওটাও বলছি। কার্নেলিয়া যদি চন্দ্রগুপ্তকে বিয়ে করে, তো চন্দ্রগুপ্ত কিন্তু সেলুকাসের জামাই, এবং একটা বাবা কখনো চাইবে না তার জামাইকে মেরে তার মেয়েকে বিধবা করতে, এটা তো সত্যি কথা। তো এবার সেলুকাস যদি চন্দ্রগুপ্ত যখন চাণক্যর কথা শুনলো, এটা ওর অনেকটা বেনিফিট হলো কি, প্রথমত যারা গ্রিক ছিল, গ্রিক আক্রমণ, গ্রিস দিয়ে যে আক্রমণ হবে, গ্রিস অ্যাটাক, সেটা আর হবে না। দ্বিতীয়, যদি অন্য কোনো বিদেশি শক্তি ভারতকে, মানে মূলত ভারত না, তখন দেশাত্মবোধক ছিল না, দেশাত্মবোধ ছিল না, তখন রাজ্যবোধ ছিল, ভারতে মানে মগধে বা চন্দ্রগুপ্তের উপর যদি আক্রমণ করতে আসে, তখন কিন্তু গ্রিস তাদেরকে সহায়তা করবে, কারণ গ্রিসের তখন কে ছিল মেন? সেলুকাস। সেলুকাস কিন্তু তাকে সহায়তা করবে। তাহলে এখানে কি একটা এক্সট্রা প্রোটেকশন পাওয়া গেল? কথা ধরা যাচ্ছে কোথায় কি এক্সট্রা প্রোটেকশন পাচ্ছে? কার কাছে এক্সট্রা প্রোটেকশন? গ্রিকদের তরফ থেকে। 3 নাম্বার কি করছে? সেলুকাস মৌর্য বংশের শাসক চন্দ্রগুপ্ত মৌর্য এবং কার্নেলিয়ার ফলে একটা বিবাহের ফলে একটা তাদের ঔরসজাত সন্তান তৈরি হচ্ছে, একটা সন্তান হচ্ছে এবং এই সন্তান তাদের পরবর্তীকালে যে কি বলবো, এই সন্তানটার নাম ছিল হচ্ছে কি বিম্বিসার। এই সন্তানটার নামই হচ্ছে বিম্বিসার, ঠিক আছে? এই সন্তানটার নাম ছিল বিম্বিসার। এবং যদি এদের সন্তান হয়, মানে আরো তো প্রোটেকশন বেড়ে গেল। এখন মা, কার্নেলিয়া এখন মা কিন্তু ছেলের জন্য অনেক কিছু করতে পারে। তো এই যে মা, সে কি কোনোদিনও চাইবে যে গ্রিসদের তারা আক্রমণ হবে? গ্রিস আক্রমণ কি পুরোপুরি শেষ হয়ে গেল, কোনো ভয় থাকলো না। সেকেন্ডে কি হলো, চাণক্যর কথায় চাণক্য বললো যে ঠিক আছে, আমরা কার্নেলিয়াকে বিয়ে করবে, তাহলে এ ওকে আক্রমণ করবে না, ও ওকে আক্রমণ করবে না, কিন্তু তার সাথে অর্ধেক গ্রিক সৈন্যকে আমরা নিয়ে নিব। তো গ্রিক সৈন্যকে নিয়ে নিল, তাহলে সৈন্য কি বড় মানে বাড়তি হলো, সৈন্য বাড়লো, বোঝাচ্ছে সৈন্য বাড়লো। এরপর আর কি হলো, তো যদি এবার ভারতের ম্যাপ আরেকবার খেয়াল করি, প্রথম আর দ্বিতীয়র মধ্যে একটা আমরা ছোট্ট কম্পারিজন করবো দুটা ভারতের ম্যাপ থেকে, যে প্রথমে কেমন ছিল ম্যাপটা আর পরবর্তীকালে কেমন। ইতিহাস এমন একটা জিনিস না যেটা ম্যাপ ছাড়া না বোঝা যায় না। আমরা দুটা ম্যাপ করবো, হ্যাঁ, একটা এই জায়গাটা, এটা একটা ড্রাফট ম্যাপ, ওকে, এটা একটা ড্রাফট ম্যাপ। ওকে, এটা পার্ট নাম্বার 1, এটা পার্ট নাম্বার আমাদের 2, ঠিক আছে? প্রথমে কোথায় মগধ ছিল? এইটুকু জায়গাটা, কারণ এখান থেকে তো পাকিস্তান, শুনো না, পাকিস্তান যদি আমরা করি তাহলে খুব জোর এত দূর, এর চেয়ে বেশি তো হবে না। কিন্তু এটা হচ্ছে কি বিফোর ডিফিটিং সেলিউকাস, আর এটা হচ্ছে আফটার ডিফিটিং সেলিউকাস, ঠিক আছে? আফটার ডিফিটিং সেলিউকাস কি করলো, সেলুকাসকে যখন পরাজিত করা হলো, সেলুকাস থেকে পণ রূপে, কি নামে, পণ বা ডাউরি যাকে বলে এখন, দহেজ, পণ রূপে পাকিস্তান প্লাস আফগানিস্তান, এই দুটা নিয়ে নিল কি মগধ। তাহলে মগধ ফার্স্টে ছিল এটা পাকিস্তানের আগে, আর তারপরে চলে গেলে এত দূর, মানে মগধই প্রায় অর্ধেক ভারতবর্ষ জুড়ে ছিল, এতটুকু বোঝা যাচ্ছে। তো মগধ প্রথমে কি কি ছিল এত দূর অব্দি? কি এখানে অবন্তী আছে, বৎস আছে, কোশল আছে, মগধ আছে, 4টা। এত দূর ছিল ফার্স্ট নন্দ বংশের টাইমে, কিন্তু যখনই মৌর্য বংশ আসলো, এখানে কি কি ঢুকে গেল? এখানে আফগানিস্তান ঢুকে গেল, এখানে পাকিস্তান ঢুকে গেল, আর এখানে আমাদের ইন্ডিয়া তো আছে, ইন্ডিয়ার অংশ তো আছে। তাহলে এটাই কিন্তু একটা অর্ধেক দেশের মতো তৈরি হয়ে গেল।
এটা ছিল চাণক্যের নীতির দ্বারাই সম্ভব। এটা একমাত্র, মানে চাণক্য কতটা নীতি খাটিয়েছিল যে আমরা যদি সাম্রাজ্য বিস্তার করি, এখানকার মানুষজন তো আছে, ওরাও তো সাম্রাজ্যতে মানে আমাদের অংশ হবে, সেনাবাহিনী যোগদান বাড়বে, এবং আফগানিস্তানের তো মানুষ এই বিশাল বড় পাঠান টাইপের, ওদের আরো বলিষ্ঠ, আরো বল তাদের ওরা কি করবে, যে সেনাবাহিনী থাকবে ওদের কিন্তু মূলত মনোবল বাড়বে এবং শক্তিটাও বাড়বে। সেনাবাহিনীর শক্তি বাড়ানোর জন্য এবং দেশকে আরো মানে কি বলবো, যে ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানকে ডাউরি হিসাবে নিয়ে নেয় কে, চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এর ফলে যেহেতু সেলুকাস কন্যা ছিল, সেহেতু গ্রিকদের আক্রমণ কিন্তু পুরোপুরি থেমে যায়। এর পরবর্তীকালে যখন চন্দ্রগুপ্ত মৌর্য মৃত্যু শয্যায় শয়িত, প্রায় তিনি মারা যাবেন, তার বৃদ্ধ বয়সে এসে তার সামনে উপস্থাপিত, তিনি জৈন ধর্মের দ্বারা খুব ইনফ্লুয়েন্সড হন। কোন ধর্ম? জৈন ধর্ম, জাইনিজম। আচ্ছা, একটু এক্ষেত্রে বলে রাখা হলো, জাইনিজম আর বুদ্ধিজম এই দুটো ধর্ম কিন্তু সমসাময়িক, মানে কন্টেম্পোরারি বলা যেতে পারে, সহজ কথা সমসাময়িক বা কন্টেম্পোরারি, মানে অর্থাৎ একটু একটু গ্যাপেই আছে, হয়তো 5-10 বছরের গ্যাপে আছে, কন্টেম্পোরারি বলা যেতে পারে। জাইনিজমে 24 জন তীর্থঙ্কর আছে। তীর্থঙ্কর মানে হচ্ছে, ধর আমাদের যেমন হিন্দু ধর্মে তোমরা ধরতে পারো যে ঋষি টিষি হয় না, ঋষি মুনি, ওরকম বংশ পরম্পরা, ঠিক বংশ পরম্পরা না, ঋষি। যেমন শিখদের আছে গিয়ে 10টা গুরু আছে, দশম গুরু, প্রথম গুরু হচ্ছে গুরু নানক, তারপর গুরু গোবিন্দ সিং ছিলেন দশম গুরু। সেরকম ভাবে জৈনিজমে 24 জন তীর্থঙ্কর ছিলেন। কি ছিলেন? তীর্থঙ্কর। এই তীর্থঙ্কর ছিলেন 24টা। এর মধ্যে প্রথম ছিলেন ঋষভনাথ, যিনি হিন্দু ধর্মের ক্ষেত্রে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, কারণ ঋষভনাথকে কিন্তু ভগবান বিষ্ণুর একটা অবতার হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, এটি ছিলেন প্রথম। আর যিনি মেন দুটো নাম যেটা পরীক্ষায় আসে, একটা হচ্ছে 23তমটা আর হচ্ছে 24তমটা। 23তম ছিলেন হচ্ছে গিয়ে স্বয়ং পার্শ্বনাথ। 23তম ছিলেন আমাদের পার্শ্বনাথ, এবং 24তম ছিলেন আমাদের বর্ধমান মহাবীর। বর্তমান না, কিন্তু বর্ধমান পশ্চিমবঙ্গের একটা শহর আছে না বর্ধমান, ওরকম বর্ধমান মহাবীর। এবার যদি জৈনিজমে আমরা ঢুকি, জৈনিজমে কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা প্রত্যেক জৈনদেরকে মেনে চলতে হয়। প্রথমত কি, এটার মূলত যিনি স্রষ্টা তিনি হচ্ছেন পার্শ্বনাথ। এই যে মূল নীতি বা এই যে কনসেপশন, এটাকে বলা হয় চতুর্যাম বা চতুর্যাম। কি বলে? চতুর্যাম। ঠিক আছে, চতুর্যাম। এই চতুর্যামে, চতুর কথার অর্থ কি? 4। এই চতুর্যামে 4টা জিনিস আছে। কি কি? অহিংসা মানে আমি অন্যকে দেখে হিংসা করব না, এরকম না। অহিংসা মানে সবার প্রতি প্রেম, ভালোবাসা, বিনয় নম্রতা, এরকম ভাবে আমরা চলবো। অহিংসা। দ্বিতীয় হচ্ছে কি অপরিগ্রহ বা অচৌর্য, লিখে দিয়ে অচৌর্য, মানে আমি কারো জিনিস কিন্তু চুরি করব না। 3 নাম্বার হচ্ছে সত্য, মানে সর্বদা সত্য কথা বলবো, সত্যের পথে চলবো, সত্য বই মিথ্যা বলিব না, সত্য। আর 4 নাম্বার হচ্ছে অপরিগ্রহ, মানে অন্যের যা আছে আমি সেটা দেখে লোভ করব না, কিংবা অন্যের জিনিস যা আমার চাই সেটা আমি কিন্তু করব না। এটা হচ্ছে 4টা মেন জিনিস যেটা বলেছিলেন আমাদের পার্শ্বনাথ। কিন্তু এর পরবর্তীকালে যখন 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর আসেন, তিনিও ছিলেন অত্যন্ত মানে একদম গণ্যমান্য ব্যক্তি। বেশিরভাগ জৈনরা কিন্তু 24তম তীর্থঙ্কর এই বর্ধমান মহাবীরকেই ফলো করেন। ওকে, তো বর্ধমান মহাবীর এই চতুর্ধাম কনসেপ্টের সাথে, মানে এই 4টা নীতির সাথে আরেকটা নীতি যোগ করে দেন। এটা হচ্ছে কি ব্রহ্মচর্য। তাহলে টোটাল কত হলো? 4 + 1 5টা। তখন এই চতুর্যামটা আর থাকলো না, এটার নাম পাল্টে হয়ে গেল পঞ্চ মহাব্রত। কি নাম হলো? পঞ্চ মহাব্রত, মানে 5টা
মহাব্রত, যেটা পালন করা প্রত্যেকটা জৈন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। এটা গেল চতুর্জাম ও পঞ্চ মহাব্রত। ওকে, আচ্ছা, এবার যদি বুদ্ধিজমে একটু ঢুকি, বুদ্ধিজমের মেন হচ্ছেন কি আমাদের গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, যার প্রাথমিক নাম হচ্ছে কি সিদ্ধার্থ, ঠিক আছে। তার স্ত্রীর নাম ছিল হচ্ছে যশোধরা এবং তার পুত্রের নাম হচ্ছে কি রাহুল। তিনি একটা অত্যন্ত ধনী পরিবারে নেপালের কপিলাবস্তুতে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তার সাংসারিক সুখ তার ভালো লাগতো না, তাই তিনি মাত্র 29 বছর বয়সে, মাত্র 23 বছর, বোধহয় মেবি 23, মাত্র 23 বছর বয়সে তিনি মানে বাড়ি থেকে পালিয়ে চলে আসেন এবং সাধনাতে লিপ্ত হন এবং 29 বছর বয়সে তিনি ব্রহ্ম লাভ করেন। ব্রহ্ম লাভ মানে সিদ্ধি লাভ করেন এবং জ্ঞানীতে পরিণত হন, ঠিক আছে। তো বুদ্ধিজম এইটা ছিল গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধের যে মেন বুদ্ধিজমের যে মেন গ্রন্থ, তার নাম হচ্ছে কি ত্রিপিটক। ত্রিপিটক, এই ত্রিপিটক, এটা আবার 3টা পিটক। ত্রিপিটক, এই পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। পিটক কথার অর্থ কি? ঝুড়ি। ত্রি কথার মানে কি? 3। আমরা দেখলাম কি চতু মানে 4, পঞ্চ মানে 5, ত্রি মানে কি? ট্রাই। আমরা ধরলাম ইংরেজিতে ট্রাই বলে না, ট্রাইও মানে কি 3। অর্থাৎ 3টা পিটক মানে 3টা কি ঝুড়ি? না, 3টা কিসের ঝুড়ি? নলেজ, দ্য বাস্কেট অফ নলেজ। এর মধ্যে 3টা পিটক মানে এখানে 3টা জ্ঞানের ঝুড়ি রয়েছে। কি কি? এক নাম হচ্ছে কি সুত্ত পিটক। সুত্ত, সূত্র না কিন্তু, সুত্ত, তয় তয়, সুত্ত পিটক। একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক, বোঝা গেল? এটি মূলত যে ভাষায় রচিত সেটা হলো পালি ভাষা। কি ভাষা? পালি ভাষা। এছাড়াও বুদ্ধিজমে মেইন যিনি ক্যারেক্টার ছিলেন, মানে যিনি ধর্মগুরু, তিনি হচ্ছেন কি গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধের যে পুনর্জন্মের কাহিনী কিংবা জাতিস্বরের কাহিনী, সেটা জাতকের কাহিনী নামে পরিচিত। জাতকের কাহিনী নামে পরিচিত। আচ্ছা, জাতকের কাহিনীতে গৌতম বুদ্ধকে যে নামে সম্বোধন করা হয় সেটাও খুব অবজেক্টিভ টাইপের। তার নাম হলো বোধিসত্ত্ব। কি নাম? বোধিসত্ত্ব। আচ্ছা, এছাড়াও ত্রিপিটকে আরেকটা ধর্মগ্রন্থ আছে যেখানে ষোড়শ মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। তার নাম হলো অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর, তয় তয় ওকার র, অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায়, এটা গেল মেন। আচ্ছা, এবার এই যে মানে ধর্ম যে তিনি সিদ্ধি লাভ করলেন ঋজুপালিকা নদীর তীরে, যে নদীর তীরে তিনি মানে সিদ্ধি লাভ করেছিলেন, সেটি হলো ঋজুপালিকা নদী। এই ঋজুপালিকা নদীর তীরে যে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, সেটা মূলত একটা পিপল গাছের নিচে ছিল। পিপল গাছকে, যেটাকে আমরা মানে পিপল গাছ এর তলায় ছিল এবং সেকে বোধি বৃক্ষ বলা হয়, ঠিক আছে। তো বুদ্ধদেবের জীবনে 5টা এরকম ঘটনা ছিল। প্রথমে কি? জন্ম। বুদ্ধদেবের কি হলো? জন্ম হলো। জন্মের পর কি হলো? জন্মের পর থাকলো, তারপর কি? বাড়ি থেকে পালিয়ে গেলেন। তাহলে কি? পালিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়াকে বলে মহাভিনিষ্ক্রমণ। পালানো, পালিয়ে যাওয়া বা মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণের পর তিনি কি করেন? পালিয়ে গেল। কি করলেন? জ্ঞান লাভ করলেন। কি করলেন? জ্ঞান লাভ, তাই তো? মানে পালিয়ে যাওয়ার পর সিদ্ধি লাভ হলো, তারপর জ্ঞান লাভ হলো। মানে সিদ্ধি লাভ মানে তো জ্ঞান লাভ বা সিদ্ধি। এর পরবর্তীকালে তিনি কি হলেন? জ্ঞান লাভ হয়ে গেল। এবার জ্ঞানটাকে তো ছড়াতে হবে, তাই কি না? মানে শিষ্যদের মধ্যে ছড়াতে হবে। তো তিনি সারনাথের কাছে প্রথম তার 5 জন শিষ্যকে জ্ঞান দিয়েছিলেন, যাকে বলা হয় হচ্ছে জ্ঞান সরবরাহ
বা একে ভালো ভাষায় বলে ধর্ম চক্র প্রবর্তন। কি বলে? ধর্ম চক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। আর 5 নম্বরে এইসব করার পর কি হলো? তিনি এক সময় মারা যাবেন। তিনি এই মারা যাওয়া কে বলে নির্বাণ। কি বলে? নির্বাণ। দেখা দুটা টার্ম আছে, তিনটা টার্ম। একটা হচ্ছে মহাবিনিষ্ক্রমণ মানে পালিয়ে যাওয়া, ধর্মচক্র মানে জ্ঞান সরবরাহ। ধর্ম মানে জ্ঞান হয়ে গেল, মানে রিলিজিয়াস তো, ধর্ম থেকেই তো জ্ঞানটা তখন আসবে। আর মারা যাওয়া মানে নির্বাণ। এটা না প্রত্যেকটা সিম্বল আছে। হ্যাঁ, সিম্বলটা কি করে মনে রাখবো এটারও ট্রিক আছে। এই জন্ম হিন্দু ধর্মে গরুকে মাতা হিসাবে ধরা হয় বা মা হিসাবে ধরা হয়। তো জন্মের সিম্বল হবে আমাদের গরু বা গাভী। ক্লিয়ার? গরু আমাদের মা, তো জন্ম হচ্ছে গরু বা গাভী, মায়ের পেট থেকেই তো জন্ম নেয়। তো এখানে সিম্বল হিসেবে কি হিসেবে হয়ে গেল? মা সিম্বল হিসেবে। কেন? গরু আমাদের মা। তারপর কি আছে? পালিয়ে যাওয়া বা মহাবিনিষ্ক্রমণ। এবার বাড়ি থেকে যে পালিয়ে গেল, আমরা কি জানি ঘোড়া খুব দ্রুত ছুটে, তাই তো, খুব জোরে দৌড়ায়, ওরকম ধরো বুদ্ধদেব একদম দৌড়ে পালিয়ে গেছিল। তো মহাবিনিষ্ক্রমণ কি হবে? ঘোড়া। কি হবে? ঘোড়া বা হর্স। ঠিক আছে? জ্ঞান বা সিদ্ধি তিনি লাভ করেছিলেন কোথায় বসে? বোধি বৃক্ষ বা সেই পিপল গাছের নিচে। তো এখানে এর সিম্বল হবে বোধি বৃক্ষ। বোধি বৃক্ষ। 1 মিনিট। জ্ঞান বা সিদ্ধি লাভের মেন হচ্ছে কি? বোধি বৃক্ষ। জ্ঞান সরবরাহ বা ধর্মচক্র। এই যে চক্র কথাটা, দেখো চক্র কি হয়? গোল হয়। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র গোল হয়, আর চাকাও গোল হয়। যেমন চক্র তেমন চাকা, এটা ধরনের চাকা। ঠিক আছে? আর মারা বা নির্বাণ মানে একদম কি, যখন মানুষ মারা যায় একদম স্টিল থাকে, একটা একদম পিলার টাইপের। তো পিলার বা স্তম্ভ। বোঝা গেল? আরেকবার বলছি, জন্ম হচ্ছে গিয়ে গরু বা গাভী, পালিয়ে যাওয়া হচ্ছে ঘোড়া কারণ দ্রুত ছুটতে পারে, জ্ঞান লাভ হচ্ছে গিয়ে কি বোধি বৃক্ষ মানে তিনি অত্যন্ত জ্ঞান লাভ করেছেন কোথায় বসে? বোধি বৃক্ষের তলায়। তো বোধি বৃক্ষ। জ্ঞান সরবরাহ, ধর্মচক্র প্রবর্তন। এই ধর্মচক্র প্রবর্তনের চক্রটা কিসের সিম্বল? চাকার সাথে রিলেট করে, সেজন্য জ্ঞান সরবরাহ হবে চাকা। আর মারা যাওয়া হচ্ছে কি একদম যখন স্টিল হয়ে যায় এভাবে করে, তখন কি হয়? পিলার বা স্তম্ভ। আশা করি এটা বোঝা গেছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে বিম্বিসারে। এতদূর আমরা একটু ঢুকলাম, মানে ডাইভার্ট হয়ে গেছিলাম আমরা, যদি এটা থেকে অনেক অবজেক্টিভ টাইপস কোশ্চেন আসে। তো আমরা যেটা ছিলাম মৌর্য বংশে। তো আমরা বললাম যে মৌর্য বংশে পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য অত্যন্ত ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলেন জৈনিজম দ্বারা, এবং এই জৈন ধর্মে তিনি দীক্ষা নেন যে গুরুর কাছে। তার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে ভদ্রবাহু। ভদ্রবাহু। ভদ্রবাহুর কাছে তিনি জৈন ধর্মের দীক্ষা নেন। এটা খুব পরীক্ষায় আসে। সরি, আমি একটু গলাটা বসাতে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ভদ্রবাহুর কাছে তিনি দীক্ষা নেন। ওকে, আচ্ছা। এর পরবর্তীকালে যদি আমরা মৌর্য বংশ দেখি, কি দেখি? মৌর্য বংশ আমরা 3টা রাজাকে মেন পাবো। একটা হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্য মানে সিজিএম। একটা হচ্ছে কি বিন্দুসার। বিন্দুসার কার ছেলে? চন্দ্রগুপ্ত প্লাস কার্নেলিয়ার ছেলে বিন্দুসার। আর বিন্দুসার এত পরিমাণ লাস্টফুল একটা অপদার্থ বলা ভুল, এত পরিমাণ লাস্ট ছিল তার মধ্যে যে সে মানে খুব নারী আসক্ত। লাস্ট মিন্স নারী আসক্ত একজন লোক ছিলেন। এবং বিন্দুসারের 101টা ছেলে ছিল। এর মধ্যে থেকে সব থেকে যোগ্য শাসক যিনি ছিলেন, ইতিহাস তাকে মনে রাখে যে যোগ্য ছিল। ইতিহাসে সেই ব্যক্তির কোনো স্থান নেই যে অযোগ্য ছিল। ঠিক আছে?
যিনি মেন ছিলেন তিনি হচ্ছেন অশোক। বিন্দুসার খুব নারীআসক্ত ব্যক্তি ছিলেন এবং তার 101টা ছেলে ছিল, এবং অশোক এত পরিমাণ নিষ্ঠুর রাজা। প্রথম দিকে প্রাথমিক কাল, সব রাজারই একটা প্রারম্ভিক কাল থাকে, একটা ম্যাচিওর কাল থাকে। প্রারম্ভিক কালে তিনি এতটা নিষ্ঠুর পরিমাণ রাজা ছিলেন, এত নিষ্ঠুর ছিলেন যে সীমার বাইরে, মানে অশোকের নাম শুনলে লোকের প্যান্ট ভিজে যেত, এরকম অবস্থা। তো অশোক এত পরিমাণ ডেসপারেট শাসক ছিলেন, এত পরিমাণ ক্রূর শাসক ছিলেন যে শাসন পাওয়ার জন্য অশোক তার 100টা ভাইকেই হত্যা করে দেন। তাহলে 101টা ভাই টোটাল, এর 101টা ছেলে, তার মধ্যে অশোক একটা, -1, অশোক একটা, তো বাকি থাকলো কত? 100টা। অশোক তার 100টা ভাইকে হত্যা করেন। কি করে? বিন্দুসার যখন মৃত্যুশয্যায় শয়িত তখন, তারপরে বিন্দুসার মারা যায়, এবং বিন্দুসার যখন মারা যায় তার যে অবৈধ সন্তানগুলো ছিল, তো সে সবাই চলে আসে কোথায়? মগধে, অশোকের কাছে। এবার বলে যে বিন্দুসার তো আমাদেরও বাবা ছিল, বিন্দুসার তো রাজা ছিল, তো বিন্দুসার যখন আমার মায়ের সাথে তার সম্পর্ক ছিল, তো বিন্দুসার যখন মারা গেল তাহলে সম্পত্তির ভাগ আমরাও পাবো, আমরাও পাবো, আমরাও পাবো। এইভাবে করতে 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 প্রায় 100টা ভাগের মতো চলে আসলো। আর এর সভাতে মানে যে প্রকৃত সন্তান যারা, এরা ছিলেন অশোক আর তার এক ভাই। তো অশোক মূলত আর তার ভাই দুজনে মিলে সবাই এই 99টা ভাইকে ডাকেন। কটা ভাইকে ডাকেন? 99টা ভাইকে ডাকেন। কারণ 99+2 বললাম, অশোক আর তার আরেকটা ভাই ছিল, তাহলে 99+2 কত হচ্ছে? 101। তো হ্যাঁ, তো 99 ভাইকে ডাকেন যে হ্যাঁ, রাজা মারা গেছে, বিম্বিসার বাবা মারা গেছেন, পিতামশাই এখন নেই, তো এখন তোমরা আসো আর বলো যে কোনটা কোনটা কে কে নিতে চাও, তাদেরকে সাম্রাজ্য ভাগ করে দেওয়া হবে। এইভাবে সবাই না যাওয়া একদম হেভি ভাবে, আজকে রাজা হয়ে যাবো, এ হয়ে যাবো, হ্যান হয়ে যাবো, ত্যান হয়ে যাবো। কিন্তু অশোকের মাথায় চলছিল অন্য কিছু। অশোক ভাবে যে এদের একটা কেউ সারা কিছু দিব না, একটা কেউ কিছু দিব না। ও বলে তোরা বোকা আগলা এখানে আসছিস আর তোকে আমি কিছু দিব? সবটিকে একটা ঘরে ঢুকালো, তরবাল বের করলো, খাঁচা খাচ কেটে দিল। 99 ভাইকে তৎক্ষণাৎ হত্যা। এসব দেখে এই যে অশোকের যে বড় দাদা ছিল, অশোক কিন্তু ছোট ভাই ছিল, হ্যাঁ, অশোকের যে বড় দাদা ছিল সে অশোককে বলছে তুই কি করছিস, এতজনকে তুই মারতে পারলি কি করে? তোর মনে একবার কাঁপলো না যে এদের পরিবার আছে? হ্যাঁ, বেশি বাকে বেশি জ্ঞান দিতেছে, ভালো লাগছে না, বাড়ি। অশোক কি করলো? তার এই ভাইটাকে মেরে ফেললো। তাহলে এখানে তো 99 অলরেডি মেরে দিয়েছে, তাহলে আর একজনকে যদি মেরে দিল +1, তো কত? 100। বেঁচে থাকলে একজন, সেটা আমাদের অশোক। এই অশোক পরবর্তীকালে এত যোগ্য শাসক হয়ে ওঠে না। প্রথম কালে দেখো, একটা শাসককে সবসময় কিন্তু একটা ওয়েট নিয়ে চলতে হয়। সে যদি ওয়েট লস করে দেয় কিন্তু ওকে কিন্তু প্রজারাই মানে মান্যগণ্য করবে না। তো অশোককেও সে ওয়েট নিয়ে চলতে হতো। সে অশোক সেই জন্য সে যা কাজ করতো সে কিন্তু মারার আগে দুবার ভাবতো না। এই অশোক পরবর্তীকালে প্রথম দিকে অত্যন্ত ক্রূর শাসক হলেও পরবর্তীকালে তিনি এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৌদ্ধ ধর্মের বিকাশে। প্রথম দিকে ক্রূর শাসক ছিল কিন্তু পরবর্তীকালে অত্যন্ত দয়াবান। যখন এটা ছিল প্রারম্ভিক কাল, এটা ছিল পরবর্তীকাল। প্রত্যেক রাজারই তো দুটো ভাগ থাকে, তো একবার একটু ডিসকাস করে নি কি কি। অশোকের যখন এটা আজকে শর্টলি ডিসকাস করে ছাড়বো, পরের দিন এটার একটু ব্রিফ আইডিয়াতে আমরা যাব। যে প্রথমে যে অশোক ছিল, অশোক অনেক কিছু করে। এই দুটা কাল থাকে, একটা ছিল সূচনা কাল বা প্রারম্ভিক কাল, মানে রাজকর্মকে যদি আমরা ভাগ করি, প্রারম্ভিক ছিল, একটা পরবর্তী কাল ছিল। এই প্রারম্ভিক কালে তিনি অত্যন্ত ক্রূর শাসক ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন তিনি ম্যাচিওর হন এবং বুঝতে পারেন রাজধর্মটা আসলে কি জিনিস, এবং মূলত তার জীবনে যে গুরুত্বপূর্ণ যুদ্ধ তিনি করেছিলেন, যেটা তার শেষ যুদ্ধ ছিল, সেটা ছিল দ্য ব্যাটেল অফ কালিঙ্গা। The Battle of Kalinga। ব্যাটেল অফ কলিঙ্গ। এই ব্যাটেল অফ কলিঙ্গ কার বিরুদ্ধে লড়েছিলেন? মহাপদ্মনভ, অনন্ত মহাপদ্মনভ। একটা ছিল মহাপদ্মনন্দ, যিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আর কলিঙ্গ ব্যাটেল কার বিরুদ্ধে হয়েছিল?
মহাপদ্মনাভ, বা যার পুরো নাম অনন্ত মহাপদ্মনাভ, অনন্তা মহাপদ্মনাভা, এর বিরুদ্ধে এই কলিঙ্গ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, যেটা হয়েছিল মূলত 261 বিসি তে। কত সালে? 261 বিসি তে, 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি অনন্ত মহাপদ্মনাভ এর বিরুদ্ধে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। এবং এই কলিঙ্গ যুদ্ধ তার অশোকের হৃদয় এত পরিবর্তন করে দেন, এত রক্ত দেখেন তিনি যে আর দেখেন যে তার চারিপাশে একটা হয়তো তার মা প্রেগনেন্ট, তার একদম অবস্থা, তার পেটের হয়তো মানে বাচ্চাটাও মারা গেছে, সেই এরকম অবস্থা। কারণ কলিঙ্গ যুদ্ধ ছিল এমন যুদ্ধ যে সবাই সেখানে অংশগ্রহণ করেছিল। আর কলিঙ্গ যুদ্ধের দৃশ্য ছিল এত ভয়ানক যে অশোক তার হৃদয়টা একদম গলে পরিবর্তন হয়ে যায়। এই পরবর্তীকালে তিনি ভাবেন যে না, আর মার কাট না, সেখানে তিনি তরোয়াল ছেড়ে দেন যে আর আমি আর তরোয়াল ধরবো না। তো এবার একটু গল্পটা বলেই দিই, ইন্টারেস্টিং খুব গল্পটা। তো অশোক যখন তার বিয়ের বয়স হলো, অর্থাৎ যখন তিনি একটু বড় হলেন, অশোক কিন্তু খুব শিকার করতে যেতে পছন্দ করতেন। তো যখন তিনি শিকার করতে যেতেন, তিনি কলিঙ্গর রাজ্য তো সীমা অনেক বড়, এবং কলিঙ্গ বলছি, মগধের। তো আমি যদি ভারতের ম্যাপটা আরেকবার আঁকি, এখানে কলিঙ্গ, এত দূর অব্দি কলিঙ্গ আছে, তাই তো? আর এই জায়গাটা কি আছে? উড়িষ্যা টাইপের, তখনকার দিনে কি উড়িষ্যা, আমি বললাম এটা বিহার, ঝাড়খণ্ড তো একসাথে ছিল, তো বিহারের নিচে কি এটা? ওড়িশা। এটা কি? ওড়িশা, বর্তমানকালে কি ওড়িশা। আর এটা কি? বিহার ছিল তখনকার দিন, তাই তো? এখনকার দিনে বিহার, ওটা উড়িষ্যা। এটাকে আগে বলা হতো মগধ, আর ওড়িশাকে বলা হতো কলিঙ্গ। তো তিনি একদিন, অশোক যেহেতু শিকার করতে খুব বেশি পছন্দ করতেন, অশোক একদিন শিকার করতে করতে বন জঙ্গলের মাধ্যমে তিনি এই মগধের সীমা ক্রস করে ঢুকে যান কোথায়? কলিঙ্গতে। এবং কলিঙ্গতে শিকার করতে করতে তার এক অত্যন্ত সুন্দরী নারীর সাথে দেখা হয়, যাকে দেখে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান এবং ভাবেন যে এর সাথেই বিয়ে করব। তো এবার যখন লাভ এট ফার্স্ট সাইট, এবার যখন তারপর তিনি এসেছিলেন কলিঙ্গ, তিনি আসেন, তখন তিনি জানতেন না যে সেই মেয়েটা কিন্তু তার কলিঙ্গ। তো তিনি বারবার যখন এসে মানে তাকে ভালোবাসা জ্ঞাপন করেন যে আমি তোমাকে ভালোবাসি, ওয়ান্ট টু ম্যারি ইউ, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকেই জীবন সঙ্গিনী করতে চাই, এরকম যখন তাকে বলেন, তখন কিন্তু সেই কলিঙ্গর যে মেয়েটা ছিল সেটা কিন্তু জানতো না যে সে কিন্তু মগধের রাজা। এই মগধের রাজার একটা টাইটেল ছিল যার নাম হচ্ছে হিন্দিতে মগধ নরেশ। মগধ নরেশ মানে মগধের নৃপতি, নরেশ মানে নরের ঈশ্বর, নরেশ। যদি নরেশের প্রপার আমরা মিনিং বিশ্লেষণ করি, তাহলে নর আর ইস্টের ঈশ্বর থেকে, মানে হচ্ছে মানুষের ঈশ্বর, মগধেশ্বর, মগধ নরেশ মানে মগধের মানুষের ঈশ্বর, ভগবান স্বয়ং অশোক। এবং অশোক এসে সেই মেয়েটাকে অ্যাপ্রোচ করে ম্যারি করার জন্য, কিন্তু সেই মেয়েটার বাড়ি ছিল হচ্ছে কলিঙ্গ। এবং কলিঙ্গতে তখন তিনি বলেন যে আমি মগধের রাজা, আমি অশোক, আমি তোমার সাথে বিবাহ প্রস্তাব এনেছি। এটা শোনার সঙ্গে সঙ্গে কলিঙ্গের মেয়েটা কিন্তু রিজেক্ট করে দেয়। কেন? কলিঙ্গতে সেই সময় একটা রুল ছিল যে কলিঙ্গ মধ্যে যারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু কলিঙ্গের বাইরে যেতে পারবে না, মানে কোথাও তাদের বিয়ে হতে পারবে না, সে মেয়ে হোক ছেলে হোক, যতই প্রেম প্রীতি ভালোবাসা হোক, তাদের বিয়ে হবে না। তো এবার এই সব কিছু জানে অশোক, তো ফার্স্টে বুঝতে পারে যে না এটা রাজকীয় একটা ব্যাপার। তো মানে অশোক কি করে, দূত পাঠায় কোথায়? কলিঙ্গতে গিয়ে দূত পাঠায়, এবং তার দূত ওই অনন্ত পদ্মনাভের সাথে যুদ্ধ করে বলে, হ্যাঁ আমি মগধ নরেশ, আমি অশোক, আমি আপনাকে জানাতে চাই যে আপনার রাজ্যের একটা কন্যাকে আমার খুব পছন্দ হয়েছে এবং আমি তাকে বিবাহ করতে চাই, তো আপনি যদি অনুমতি দেন তাহলেই আসবো। কতটা পোলাইটনেস একটা মানুষকে করে দেয় যখন সে প্রেমে পড়ে, যে এই যে এত বড় সাম্রাজ্য যার, সে এইটুকু ছোট্ট সাম্রাজ্যকে কামড়াতে কতক্ষণ টাইম লাগে? একটা বাঘের একটা ইঁদুরকে মারতে টাইম লাগে? কোনোদিনও লাগে না, একবার চাইলে করে দিত। কিন্তু না, পোলাইটনেস, হাম্বলনেস দেখানো হয়েছিল কি অশোকের তরফ থেকে। অশোক বলেছিল যে আমি গিয়ে ভাদ্র মতো তোমার হাত চাইবো, আমি না হলে কিন্তু 1 মিনিটেই কলিঙ্গকে নিজের মতো করে নিতে পারি।
এবার কলিঙ্গ যেহেতু রাজ্যে ছোট ছিল এবং মগধ বিশাল বড়, তাও এই মগধের যিনি রাজা ছিলেন অনন্ত পদ্মনাভ, তিনি কিন্তু এই কেন বলে অশোকের সামনে মাথা নত করেননি। তিনি বলেছিলেন যে আপনি যেই হোক না কেন, আপনি কিন্তু আমাদের যে এই রাজ্যের, তখন তো বললাম এক কথায় দেশাত্মবোধ ছিল না, বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম, তো রাজ্যে নিয়মের কোনো উল্লঙ্ঘন আপনার জন্য আমরা করব না। আপনি যেই হন না কেন, ইট ডাজন্ট ম্যাটার দ্য হু ইউ আর, কোনো ম্যাটার করে না আমাদের কাছে। আমাদের কাছে আমাদের এই আইনটা চিরকাল ছিল, আছে, থাকবে, পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন, এরকম বিষয়। তো এরপরে এই অশোক কিন্তু খুব অপমানিত বোধ করছে, এত বড় সাম্রাজ্য আমার, আর আমাকে ও এরকম করছে, না আর ছাড়বো না, যুদ্ধ করো, যুদ্ধ হবে। তখন যখন সবাই মিলে আসলো, কলিঙ্গকে চারদিক থেকে ঘিরে নিল। এবার কলিঙ্গ যেহেতু ছোট, তখনকার একটা নিয়ম ছিল যে কলিঙ্গর উপর যদি আক্রমণ হয়, প্রত্যেক কলিঙ্গবাসীর এটা করা উচিত, এটা তাদের বাধ্যতা, এটা তাদের কর্তব্য, সে যাই বলা যাক না কেন, হোয়াট এভার ইট ইজ। যদি আক্রমণ হয়, সে বাচ্চা হোক, সে নারী হোক, সে পুরুষ হোক, তার কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না, সে কিন্তু যুদ্ধতে অংশগ্রহণ নিবে, এবং অংশগ্রহণ করতে তার যে কোনো পরিমাণ পরিবস্থা থাকুক, সে কিন্তু আর মূলত ইয়ে করবে না, পিছু পা হবে না। যদি মহিলা প্রেগনেন্ট হয় তাও হবে, যদি মহিলার প্রেগনেন্সি দুদিন আগেই হয়েছে বা তার শরীর খারাপ তাও সে হবে, তবে তাকে মাঠে কিন্তু তরোয়াল হাতে দাঁড়াতে হবে, এরকম হচ্ছে অবস্থা। তো কলিঙ্গর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অলরেডি কিন্তু মগধ থেকে চলে এসেছে, এবং এই যুদ্ধে লিড করেছিলেন স্বয়ং অশোক। অশোক এসে লিড করেন কাকে? এই যুদ্ধটাকে। এবং যে আসছে অশোক অলরেডি কিন্তু তার 100টা ভাই বোনকে মেরে ফেলেছে, তো মানুষ মারতে তার কিন্তু দ্বিধা নাই, মানুষ কিন্তু তার মারতে দ্বিধা নাই। সে যে আছে ফাটাস 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 করে কাটছে, এবার সে তো কেটে কেটে চলে যাচ্ছে, কিন্তু যখন তারা রাজমহলে প্রবেশ করবে অনন্ত পদ্মনাভের সাথে বিরুদ্ধে করার জন্য, যুদ্ধ করার জন্য, তখন দেখছে যখন গেট খুলছে তখন শুধু মহিলা আর মহিলা, কেউ হয়তো প্রেগনেন্ট হয়ে আছে, কেউ ইয়ে হয়ে যাচ্ছে। অশোক একদম পাগল হয়ে যায় ভালোবাসে, শুধু তরোয়াল চালাতে থাকে, তরোয়াল চালাতে 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 হঠাৎ সে কাউকে একজনকে মেরে দেয়, এবং মারার পর হঠাৎ একজন ভিজুয়ালাইজ, এটা কাকে মারলাম। সে যখন দেখে যে তার প্রেমিকা, যাকে সে বিয়ে করার জন্য এত বড় যুদ্ধ করলো, তার গলাটাই সে তার তরোয়াল দিয়ে কেটে দিয়েছে। তার ছিন্ন মস্তক, ছিন্ন বিচ্ছিন্ন দেহ দেখে অশোক তখনই যুদ্ধ থামিয়ে দেয়। কলিঙ্গ যুদ্ধে অশোক জিতেছিল না হেরেছিল বড় কথা নয়, কিন্তু যার জন্য যুদ্ধ হয়েছিল, যে কারণে যুদ্ধ হয়েছিল, সে কারণটাই আর থাকলো না। কলিঙ্গ যুদ্ধ ইতিহাসে অত্যন্ত রক্তাক্তময় যুদ্ধ, একটার মধ্যে একটা। তো যখন দেখলো যে তার প্রেমিকার বেঁচে নেই, সে ইমিডিয়েট তরোয়াল ত্যাগ করলো, এবং তারপর তার রিয়েলাইজেশন হচ্ছে যে কি, কোনো হয়তো একটা বাচ্চা এসে তার মাকে ডাকছে, মা মা উঠো উঠো, এরকম করে ডাকছে। হয়তো কোনো মহিলা প্রেগনেন্ট, হয়তো সে নতুন কাউকে আনবে পৃথিবীতে, সেও হয়তো মরে পড়ে আছে। কারো হয়তো বাচ্চাকেই মেরে দিচ্ছে, কারণ বাচ্চারা অংশগ্রহণ করতো, তাহলে কোনো বাচ্চার ছিন্ন বিচ্ছিন্ন, যেটা কিছুই জানে না যুদ্ধের, সেও একদম উল্টে পড়ে আছে, সেও মরে পড়ে আছে। চারিদিকে দেখছে যে রক্ত বন্যা বয়ে গেছে, মাটি পুরো লাল, রক্ত আর রক্ত, কিচ্ছু নাই। তখন সম্রাট অশোক পুরোপুরি মানে একদম নিরাশ হয়ে যেতে, দেখে যে আমি কি করছি, এতগুলা মানুষের ডেড বডি নিয়ে আমি করবো কি হলো এত যুদ্ধ করে, কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তো তখন অশোক কি করে, সমস্ত কিছু ত্যাগ করে এবং পরবর্তীকালে পুরো শান্ত হয়ে যায়, একদম শান্ত। সে কলিঙ্গ যুদ্ধতেই তার তরোয়াল একদম ড্রপ করে দেয় এবং প্রতিজ্ঞা করে দেয়, আমি আর জীবনে কোনোদিনও যুদ্ধ করব না। সেই জন্য কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গে, অর্থাৎ বর্তমানকালে উড়িষ্যাতে, সেটাই ছিল অশোকের জীবনের শেষ এবং সবচেয়ে রক্তাক্তময় এবং দুর্ধর্ষ যুদ্ধ, যেটা হয়েছিল অনন্ত মহাপদ্মনাভের বিরুদ্ধে। মহাপদ্মনাভ এর বিরুদ্ধে 261 BCE, বিফোর ক্রাইস্ট।
এবং কলিঙ্গ যুদ্ধের পর সে অত্যন্ত নিরাশ হয়, হতাশ হয়, সে একদম ভেঙে পড়ে, তার কাছে আর কিচ্ছু থাকে না। এবং এর পরবর্তী কালেই এই কলিঙ্গ রাজ যে যিনি ছিলেন তিনিও কিন্তু মানে কেউ হারে না, জিতে না, এবং কলিঙ্গই থেকে যায়, কলিঙ্গ কেউ আর দখল করে না। অশোক ফিরে যান এবং শান্তির ধর্ম প্রচার করেন, এবং এই শান্তির ধর্ম, তিনি তো হিন্দু ছিলেন মূলত, যদি আচ্ছা এটা বলে দিই, চন্দ্রগুপ্ত কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত যদি জৈন ধর্ম গ্রহণ করেও ছিল, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না যে বিম্বিসারও কিন্তু জৈনই হবেন, ঠিক আছে। উনি পরবর্তীকালে বাই বার্থ তারা হিন্দু ছিলেন, কিন্তু উনি পরবর্তীকালে ধর্ম পরিবর্তন করে। যেমন আজকে কেউ যদি হিন্দু থেকে খ্রিস্টান হয়, ঠিক আছে, আমি মানলাম যে তার বিয়ে হয়ে গেছে, তার একটা পরিবারে 3 জন আছে, ঠিক আছে, একটা ছেলে, একটা মেয়ে, একটা তার সন্তান, বড় বউ সন্তান। তো যদি বরটা খ্রিস্টান হয়ে গেল, ঠিক আছে, এটার কিন্তু কোনো মানে নাই যে তার ছেলেটাকেও কিন্তু খ্রিস্টান হতে হবে, সে কিন্তু চাইলে তার আগের ধর্ম পালন করতে পারে। তো সেরকম ভাবে কেন বলে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জৈন ধর্ম গ্রহণ করলেও বিম্বিসার কিন্তু হিন্দু ছিলেন, অশোকও প্রথমকালে হিন্দু ছিলেন, কিন্তু যেহেতু এত রক্ত দেখে তার আর ভাল লাগে না, সে এবার শান্তি খুঁজতে চায়। তার একজন ভাতিজা ছিল তিনি খুব শান্ত ছিলেন এবং বুদ্ধিজম ফলো করতেন। তো তারপর তিনি অশোককে ইনফ্লুয়েন্স করেন যে বুদ্ধিজম হচ্ছে শান্তির ধর্ম, বুদ্ধিজমে এরকম মার কাটাকাটি কিচ্ছু নাই, বুদ্ধদেবের স্মরণে আসো, ইনফ্লুয়েন্স করে, এবং অশোক খুব ভালো করে ডিপ ইনফ্লুয়েন্স হয়ে যান। এবং অশোক শেষ পর্যন্ত উপগুপ্ত নামে একজন দীক্ষাগুরু ছিল, উপগুপ্ত, এটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, উপযুক্ত না, উপগুপ্তর কাছে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন এবং বৌদ্ধ ধর্মকে সারা পৃথিবীতে পৌঁছাতে সাহায্য করেন। তার বিভিন্ন শিলালেখর মাধ্যমে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার ছেলে এবং মেয়ে, পুত্র মহেন্দ্র ও কন্যা ছিল হচ্ছে সংঘমিত্রাকে তিনি পাঠান বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়। প্রাথমিকভাবে তারা সিংহলে গেছিল। পুত্র মহেন্দ্র সংঘমিত্রা দ্বারা গোটা পৃথিবীতে বুদ্ধিজম চরম আকার ধারণ করে এবং শেষ হয় মৌর্য বংশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের অস্ত ঘটে। এই সময় এর পরবর্তীকালে শেষ মৌর্য সম্রাটের সূর্য যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে, অশোকের পর আর কোন যোগ্য শাসক আসেনি, শেষ শাসক ছিলেন বৃহদ্রথ, এবং বৃহদ্রথকে হত্যা করেন পুষ্যমিত্র শুঙ্গ, এবং পুষ্যমিত্র শুঙ্গের পর শুরু হয়ে যায় মগধের ধীরে ধীরে পতন শুরু হতে থাকে মূলত মৌর্য বংশের। তো এটাই ছিল আজকের মেন ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, একটা কমেন্ট করো এবং শেয়ার করে দাও। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড ডু সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইট। Okay, thanks for watching. See you in the next video. Bye.